টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। যুক্তিযুদ্ধ নিয়ে আজ 20শে জুলাই। প্রত্যেক বছর 20শে জুলাই আমরা কি দেখি? আমরা দেখাই 21শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি কি, 21শে জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন। কিন্তু এবারের 21শে জুলাইয়ের ঠিক প্রাক্কালে আমরা কি দেখলাম? 21শে জুলাইয়ে স্পটলাইটটা কোথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের দিকে টেনে নিলেন। কারণ তিনি 21শে জুলাইয়ের ঠিক আগের দিন বিকেল 5টা নাগাদ একটা রিপোর্ট পেশ করলেন, কমিশনের রিপোর্ট। 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করলেন, যে কমিশন গঠন হয়েছিল রাজ্যের পালা বদলের পর 2011 সালে। কিন্তু সেই রিপোর্ট প্রকাশ হলো 15 বছর পর বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে। এবং সেখানে ভয়ানক ভয়ানক বেশ কিছু দাবি করলেন তিনি। কি দাবি করলেন? বললেন যে এই যে 21শে জুলাইয়ের ঘটনা ঘটেছিল, যেখানে এতগুলো মানুষের মৃত্যু হয়েছিল, কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল, তা মনীশ গুপ্তর নির্দেশেই নাকি সেখানে গুলি চালানো হয়েছিল। কিন্তু মনীশ গুপ্ত, যিনি আবার তৎকালীন মানে তৃণমূল ক্ষমতায় আসার পর পাওয়ার মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, সেই বিদ্যুৎ মন্ত্রীকে বাঁচাতেই নাকি কমিশনের রিপোর্ট এতদিন পেশ করেনি তৃণমূল কংগ্রেস। কি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? শুনুন। বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। ভালো করে শুনুন। মনীশ গুপ্ত, যিনি কয়েকদিন আগেই তৃণমূলের সঙ্গে কোনো রকম সম্পর্কই রাখবেন না বলে দাবি করে দিয়েছিলেন, সেই মনীশ গুপ্তর নাম 21শে জুলাইয়ের ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে উঠে এলো। কোন কমিশনের রিপোর্ট তিনি প্রকাশ করছেন? যেটা পালা বদলের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, সৌগত চট্টোপাধ্যায়, মাফ করবেন, সুশান্ত চট্টোপাধ্যায়কে মাথায় রেখে। শুভেন্দু অধিকারী আরো বেশ কিছু দাবি করেছেন। আরো একটা বক্তব্য শোনাবো নাকি, যেটা ভয়ানকভাবে চাঞ্চল্যকর। তিনি বলছেন যে যে সুপারিশ করা হয়েছিল ক্ষতিপূরণের 25 লক্ষ টাকা নিহতদের দেওয়া হবে, নিহতদের পরিবারকে দেওয়া হবে, আর 5 লক্ষ টাকা দেওয়া হবে আহতদের হাতে। কিন্তু সেই জায়গায় দেওয়া হয়েছে মাত্র 2 লাখ টাকা নিহতদের পরিবারের হাতে, অর্থাৎ 23 লক্ষ টাকা কোথায় গেল? সেই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী। সেই ভয়ানক অভিযোগটাও শুনুন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে আরো একটা বক্তব্য না শোনালেই নয়। মনীশ গুপ্তকে বাঁচানোর জন্য এই কমিশন কোন রকম রিপোর্ট পেশ করেনি এবং এই কমিশনকে কোন রকম তথ্যই দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। সেই অভিযোগটাও শোন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে যে সমস্ত অতিথিরা যোগ দিয়েছে তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। কংগ্রেস নেতা পার্থ মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা অভ্র সেন আমার সঙ্গে রয়েছেন এবং বাম নেতা শতরূপ ঘোষ রয়েছেন। আরো অনেকেই আসবে, তাদের সঙ্গে কথা বলবো। তবে পার্থবাবু, সবার প্রথমে আপনার কাছেই জানতে চাই, রাজ্য রাজনীতিতে তো আলোচনা হয় 21শে জুলাই আপনাদের কর্মসূচি, এবং সেই কর্মসূচি কোথাও হাইজ্যাক করে নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই 21শে জুলাই নিয়ে রিপোর্ট পেশ করে শুভেন্দু অধিকারী ভয়ানক অভিযোগ করলেন। আপনারা একটু সঠিক করে বলুন তো, আজ যে দাবিগুলো শুভেন্দু অধিকারী বললেন সেগুলো কতটা সঠিক? বিশেষ করে মনীশ গুপ্ত, যার নির্দেশে সেদিন গুলি চালানো হয়েছিল, তাকেই নাকি বাঁচানোর জন্য তথ্য দেওয়া হয়নি, তাকেই নাকি বাঁচানোর জন্য রিপোর্ট দেওয়া হয়নি। হ্যাঁ, দেখুন, এটা তো মানে বলার কি বলবো, এটার কোনো প্রশ্ন নেই এই ব্যাপারে অন্য কিছু বলার। কেননা যিনি বললেন আমাদের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী কিন্তু তখন সেই দলেই ছিলেন, ফলে যা কিছু মানে জাতীয় কংগ্রেসেই ছিলেন, এবং তারপরে এই সুশান্ত চ্যাটার্জি কমিশন বা এই সমস্ত ঘটনাগুলো যা হয়েছে, বা মনীশ গুপ্তকে নিয়ে যা হয়েছে, বা অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে যা হয়েছে, সবকিছুই যখন তৃণমূল করেছে তখন বর্তমান মুখ্যমন্ত্রীও তৃণমূলেই ছিলেন। ফলে যেখানেই যেটা হয়েছে, কংগ্রেসে থাকাকালীন যা হয়েছে, তৃণমূলে থাকাকালীন যা হয়েছে, পুরোটাই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর গোচরেই হয়েছে। আচ্ছা। তিনি সবটাই জানেন। ফলে তিনি যদি কোনো কথা বলে থাকেন প্রশাসনিক প্রধান হিসেবে, তাহলে এটা মনে করা যেতেই পারেন যে তিনি খুব একটা ভুল বলছেন। পার্থবাবু, আপনি সঙ্গে থাকুন। তৌসিফ খান, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তৌসিফ, সব থেকে বড় সাক্ষী 21শে জুলাইয়ের ঘটনায় নিজেকে যিনি দাবি করেন তিনি হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলছেন যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে সবার সাক্ষ্য নেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য নেওয়া হয়নি। যে 21শে জুলাইয়ের মঞ্চে বারবার আপনারা শহীদের পরিবারের সদস্যদের এনেছেন, যে 21শে জুলাইয়ের মঞ্চে আপনারা বারবার রাজ্যে আপনাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কিভাবে চলতে হবে সেই নির্দেশ দিয়েছেন, সেই 21শে জুলাইয়ের আগেই তো ভয়ানক অভিযোগ যে আপনারা সঠিকভাবে তদন্তই হতে দেননি, সঠিকভাবে মনীশ গুপ্ত যাতে না ফেঁসে যায়, তাকে যাতে বাঁচানো যায় তার জন্য তথ্য দেননি। কি বলবেন আপনারা? 1993 সালের ঘটনা, 23 বছর হয়ে গেছে। 15 বছর তো শুধু মমতা ব্যানার্জি ছিল ক্ষমতাতে, ওর আগে তো অন্য সরকার ছিল, ওর আগেও শুভেন্দু বাবু রাজনীতি করতেন, এতদিন উনি চুপ করে বসেছিলেন। এখন এই সবগুলো কথা বলছেন, এসব শুধু একটা অপোজিশনকে টার্গেট করার জন্য। এই বাংলা রাজ্যতে খুবই তৌসিফ বাবু, আপনি অপোজিশনের কথা বলছেন, মাত্র কয়েকদিন আগে আপনাদের সঙ্গে যে মদন মিত্র ছিল তিনিও তো বলছেন তিনি সাক্ষ্য দিয়েছেন, কিন্তু তিনি নিজেও জানেন না বিচার হচ্ছে কিনা, রিপোর্টে কি হচ্ছে। আমরা সেই বক্তব্য শুনবো। সেক্ষেত্রে কি বলবেন? আপনারা তো বিরোধীকে পড়ে বলবেন, নিজেদের ঘরেই তো এই অবস্থা। ঠিক আছে, ওটা তো সত্যি। এখন তো দলটা থাকলো না, ঠিক আছে, বিভাজন হয়ে গেছে, 3টা ক্যাম্প হয়ে গেছে, ওটা সব ঠিকই। কিন্তু এই যে অ্যালিগেশন এখন হচ্ছে, আমি তো বলছি যে ঘটনাটা কবেকার, 1993 সাল, 23 বছর আগেকার ঘটনা। আর এখন 23 বছর পর, আর এরম তো নেই যে মমতা ব্যানার্জি 23 বছর থেকে ক্ষমতায় ছিল, ও তো শুধু লাস্ট 15 বছরে ক্ষমতায় ছিল। সেই কথাই তো বলা হচ্ছে যে গত 15 বছরে এই কমিশনের রিপোর্ট কেন পেশ করা হলো না? 2011তেই ক্ষমতায় এসে তো আপনারাই, মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো 21শে জুলাই কমিশন তৈরি করে, তাহলে তারা কেন রিপোর্ট দিতে পারলো না এই গত 15 বছরে? সেটা কেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পেশ করতে হচ্ছে, তাও 21শে জুলাইয়ের আগের দিন? কোথাও স্পটলাইট তার দিকে যাচ্ছে কেন? রাজনীতির সুযোগ নেওয়ার জন্য, রাজনীতি একটা পলিটিক্যাল ব্লেম গেম করার জন্য। দেখুন, যার ফ্যামিলি, যাদের ভিকটিমের ফ্যামিলি, তাদের জন্য কি করতে পারেন শুভেন্দু অধিকারীজি, ওটা নিয়ে কথা বলুন। একদম একদম। আমি আবার আপনাদের এই পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিচ্ছে বিজেপি, আপনার এই অভিযোগটা তুলে ধরে আমি বিজেপির কাছে যাব, একটু পরে যাচ্ছি। তবে শতরূপ, তৃণমূলের মধ্যে নারদ এতদিন দেখছিলাম, এবার 21শে জুলাই এতদিন শুনছিলেন যে কংগ্রেসের কর্মসূচি তা কোথাও হাইজ্যাক করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 21শে জুলাইয়ের আগের দিন এই 21শে জুলাই স্পটলাইট কি কোথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজের দিকেই নিয়ে নিলেন? দেখুন, একটা কথা আছে, গরিবের কথা বাসি হলে ফলে। 1993 সালের পর থেকে আমরা বামপন্থীরা যা বলে এসেছিলাম, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তথাকথিত কমিশন গঠন করার পরেও আমরা যা বলেছিলাম,
তার সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে যা বললেন, বিরাট ফারাক এখানে কোথায় আছে? মানে সেই কমিশনের রিপোর্টই প্রকাশ করে উনি আজকে যা বললেন তার মধ্যে বিরাট ফারাক কোথায় আছে? আমরাও এই কথা বলে এসেছিলাম যে এই গোটা ঘটনাটার পেছনে এবং এই কমিশনের রিপোর্টটাকে প্রকাশ না করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু অন্য হিসেব রয়েছে। নাহলে সত্যি এটা আমাদের কাছে বোধগম্য নয়। উনি সেই যখন 2011-এ ক্ষমতায় এসে এত ঘটা করে কমিশন বানালেন, এবং এই একটা কমিশন বলেন একাধিক কমিশন বানালেন, একটার পর একটা কমিশন বানালেন আমাদের ট্যাক্সের টাকায়, তাহলে সেই কমিশনগুলোর রিপোর্ট বাংলার মানুষ জানতে পারবে না কেন? এর কারণটা কি? এখানে তৃণমূল থেকে যিনি প্রতিনিধি আছেন, যিনি এখন বললেন, উনি কি বললেন না অর্ধেক কথা আমি এমনিও বুঝতে পারলাম না, কিন্তু যতটুকু বুঝলাম তাতে আমার মনে হলো খুব সম্ভবত উনি এরকম একটা প্রশ্নও করলেন যে তৃণমূল না হয় রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তৃণমূলের আগের যে সরকার আছে তারা কেন রিপোর্ট প্রকাশ করেননি? এখন এই অসামান্য মেধাবী প্রশ্নের উত্তরে আমি জানাই যে তৃণমূলের আগের সরকার এই কারণে এই কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি কেননা এই কমিশনটা সেই সময় ছিলই না। এই কমিশনটা তৈরি হয়েছিল 2011-এর পরে। সুতরাং 2011-এর আগে কোনো সরকারের এই পার্টিকুলার কমিশনের রিপোর্টটা প্রকাশ করার সুযোগ ছিল না। এক, দ্বিতীয় কথা, যেরকমভাবে কোনো বাচ্চার জন্মের আগে বলে দেওয়া যায় না যে বাচ্চাটা বড় হওয়ার পরে তাকে দেখতে কেমন হবে। দ্বিতীয় কথা হচ্ছে, তার আগে বামফ্রন্টের যে সরকার ছিল সেই বামফ্রন্ট সরকার 1993 সালের 21শে জুলাইয়ের এই ঘটনার পরে সেই সরকার তার নিজের মতো করে তদন্ত বা তার নিজের মতো করে তার যা ঘটনার খোঁজখবর ইত্যাদি নিয়ে যা রিপোর্ট প্রকাশ করার তা সেই সরকার তখনই করেছিল। এবং খালি রিপোর্ট প্রকাশ করা তাই নয়, জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও কংগ্রেসের নেতা তাকে ফোন করে জানান যে এখানে আপনার দলের লোকেরা এই করেছে, একটা নির্বাচিত সরকারকে তারা ফেলে দেওয়ার জন্য এরকম কাজ করেছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে এটা জানিয়ে রাখলাম আমি, এই যেটা বেআইনি কাজ হয়েছে। এবং কার্যত দেশের প্রধানমন্ত্রী নরসিংহ রাও তারাও জ্যোতি বসু যে বক্তব্যটা জানিয়েছিলেন তার বিরুদ্ধাচরণ সে সময় করেন না। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বিরুদ্ধাচরণ করেন। রাজনৈতিকভাবে কংগ্রেসের যা অবস্থান সে রাজনৈতিক অবস্থান থাকবেই। এবং আমি শেষ কথা আপনাদেরকে জানাই, যে প্রশ্নটা আপনি এখন ওনাকে করলেন, আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বিধানসভায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটার অন্যতম সাক্ষী, তাকে কেন কমিশন প্রশ্ন করেনি, এই প্রশ্নটা খালি শুভেন্দু অধিকারী করেছেন এমন নয়। এই কমিশন আপনাদের মনে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডেকে সমন করেছিল, একবারের সমনে বুদ্ধদেব ভট্টাচার্য ওনার কোনো হ্যাঁ আমি জাস্ট বলিনি, আমি বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসুদের কোনো বাধ্যবাধকতা ছিল না এই কমিশনের সামনে অ্যাপিয়ার করার, তবু একবারের সমনে বুদ্ধদা অ্যাপিয়ার করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কমিশন ডাকে না। পরে যখন এই কমিশনের রিপোর্ট পাবলিক করা হয়নি কিন্তু কোর্টে তো প্লেস করা হয়েছিল, তখন কোর্টের বিচারক বিস্ময় প্রকাশ করেন যে যার ডাকেই তথাকথিত মহাকরণ অভিযান, যিনি কিনা নিজেকে ঘটনার প্রধান সাক্ষী বলে দাবি করেন, তাকেই যদি প্রশ্ন না করে কমিশন, তাহলে এই কমিশনের এই তদন্তের এই ফাইন্ডিংসের কি মূল্য আছে? এই প্রশ্ন স্বয়ং বিচারক করেন এবং তারও কোনো উত্তর আমরা আজ অব্দি পাইনি। সুতরাং বেসিক্যালি এই 13 জন কংগ্রেস প্রশ্ন তুলছেন, এই কমিশন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই কমিশনের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেন শতরূপ ঘোষ। আমি অভ্র আপনার কাছে জানতে যাব, শুনলেন তৌসিফ বলছে যে আপনারা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই সময়টাকে বেছে নিয়েছেন 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পেশ করার জন্য। স্পটলাইট কি সত্যি আপনারা কেড়ে নিতে চাইছেন? মানে তৃণমূল ছত্রখান হয়ে গিয়েছে, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে, মানে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দায় করা হয় বিজেপিকেই। এবার স্পটলাইট যে 21শে জুলাই থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পেশ করা রিপোর্টের উপর যাচ্ছে, সেটার জন্যও কি দায় সত্যি বিজেপি? মানে আপনারা কি সত্যি পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চাইছেন? তার জন্য কি শহীদের পরিবারগুলো যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে? তৃণমূলও দেখলো না, বিজেপিও কি তাদের কাছ থেকে রাজনৈতিক অ্যাডভান্টেজ নিতে চাইছে? দেখুন, বাম সরকার এতজনকে নৃশংসভাবে হত্যা করলো, তারপর এত বছর বাদে ক্ষমতায় আসার পর 2011 সালে একটা কমিশন ফর্ম করলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালে কমিশন রিপোর্ট দিল, কোটি কোটি টাকা খরচা হওয়ার পর, একগাদা সাক্ষ্য নেওয়ার পর বেশ কিছু রেকমেন্ডেশন করলো। রেকমেন্ডেশনের মধ্যে ছিল যাদের যাদের প্রাণ গেছে তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে এবং যারা আহত তাদেরকে 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে। সেখানে দাঁড়িয়ে তৎকালীন তৃণমূল সরকার কি করলো? তৎকালীন তৃণমূল সরকার করলো যারা মারা গেছিল তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দিল। এবার ইন হাইন্ডসাইট আপনি দেখুন, তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি কেউ যদি চুল্লু খেয়ে মরে তাকেও 2 লক্ষ টাকা করে কম্পেনসেশন তার পরিবারকে দিয়েছে এই তৃণমূল সরকার তৎকালীন। তার মানে চুল্লু খেয়ে মরলেও 2 লক্ষ টাকা, আর আন্দোলন করতে গিয়ে বাম সরকারের হাতে এভাবে নৃশংসভাবে হত্যা হওয়ার পরও তার ফ্যামিলি পাচ্ছে 2 লক্ষ টাকা। আর যারা আহত তাদেরকে 5 লক্ষ টাকা রেকমেন্ডেশন, ওটা কোনো তোয়াক্কা না করে দেওয়া হলো মাত্র 15,000 টাকা। মানে এদেরকে নিয়ে কিরম ভাবে ছিনিমিনি খেলেছে তৃণমূল কংগ্রেস ভাবুন। আবার এই শহীদ পরিবারদেরকে নাকি সম্মান করার জন্য 21শে জুলাইয়ের সমাবেশ, সেখানে আমরা পাগড়ি ডান্স থেকে শুরু করে কত অভিনেতা অভিনেত্রীর কত কিছু যে নাটক দেখেছি সেই নিয়ে আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমি বলছি এহেন তৃণমূল কংগ্রেস যারা 15 বছর ক্ষমতায় থাকলো,
তারা কিন্তু যারা এই 21শে জুলাই ঘটনা ঘটিয়েছিল তাদেরকে তদন্তের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে পারলো না। খালি তাই নয়, যে কমিশনের রিপোর্টটা টেবিল হলো সেটা কিন্তু আমাদের বিধানসভাতেও টেবিল করা হয়নি তৎকালীন তৃণমূল সরকার দ্বারা, রিকমেন্ডেশন মানা হলো না। আর আপনাদের চ্যানেলে একটু আগে খুব সংক্ষেপে একটা দিকে আলোকপাত করার চেষ্টা করব। যে মানিশ গুপ্ত কদিন আগে বলছেন যে তৃণমূলের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না, আর তৃণমূলের সঙ্গে সম্পর্ক রেখে সে কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকবে সেটা এখনো জানা যায়নি, সেই মানিশ গুপ্তের নাম আজকে এখানে উঠে এলো এবং তাকে বাঁচানোর জন্যই এতদিন রিপোর্ট পেশ করা হয়নি। এটা কোথাও একে একে দুই হয়ে যাবে না তো পরের দিকে? দেখুন, মনীশ গুপ্তর নামটা তো আজকে উঠছে বলে এটা প্রথম নয়, তো এর আগেও মনীশ গুপ্তর নাম উঠেছিল, এর আগেও বারবার উঠেছে, এবং বারবার কিন্তু নাম ওঠা সত্ত্বেও তৃণমূলের তরফ থেকে সেফগার্ডটা মনীশ গুপ্ত পেয়ে গেছে। আর আজকে যারা প্রশ্ন করছেন কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছেন বা কেন রিপোর্টটা পাবলিক করলেন, আমি বলে রাখছি পাবলিক করা প্রয়োজন ছিল। আর কেন আজকে এই প্রশ্ন, আমি বলছি আজকে কেন, এটা হওয়া অনেক আগে দরকার ছিল, যেটা তৎকালীন তৃণমূল সরকার করে। একদম এই সময় নিয়ে তো প্রশ্ন উঠছে যে হঠাৎ করে আজকে কেন, সেই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে এই 21শে জুলাইয়ের সময়, মানে 1993 সালে 21শে জুলাইয়ে যেদিন ঘটনা ভয়ানক লাঠিচার্জ হয়, 13 জনের মৃত্যু হয়, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তখন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম মদন মিত্র, তার ছবিও আমরা আপনাদেরকে দেখাবো। সেই মদন মিত্র কিন্তু বর্তমান তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ালেন না, তিনি উল্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে গিয়েছেন। মদন মিত্রের রিয়াকশন শোনাবো। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক। আমরা কমিশনের সদিচ্ছা নিয়ে বলছি না, সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু দেখুন, মদন মিত্র যিনি এই কয়েকদিন আগে পর্যন্ত মানে তৃণমূল নেত্রীর একেবারে অনুগত ছিলেন, তিনিও আজ তার সদিচ্ছা প্রকাশ করছেন যে তিনি চান বিচার হোক। তাহলে এতদিন আগে বলেননি কেন? স্বাভাবিকভাবে প্রশ্ন তো ওঠেই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত বাবু। সুকান্ত বাবু, আমার কয়েকটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে এতদিন তৃণমূল কংগ্রেসের কাছে, এতদিন কেন তৃণমূল কংগ্রেস বরাবরই 21শে জুলাইটা নিজেদের একটা আবেগের জায়গা হিসেবে তুলে ধরে। সেই 21শে জুলাইয়ের আগে আজকের দিনটা বেছে নেওয়া বিজেপির একটা ভয়ানক, এতদিন বলা হতো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে, সেই অভিযোগও বারবার শুনেছি, সেই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়িয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের মানে ক্ষতিপূরণের টাকা কোথাও হাফিস করে দিয়েছে তৃণমূল, এরকম তো অভিযোগ, মানে কার্যত তিনি তো এই অভিযোগই করলেন শুভেন্দু অধিকারী যে 25 লক্ষ টাকা সুপারিশ করা হয়েছিল, নিহতদের পরিবারকে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 23 লক্ষ টাকা গেল কোথায়? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পুরো এই যেটা হচ্ছে 21শে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ এবং এই যে শহীদদের কান্না বা অশ্রুসিক্ত নয়নের জল সেটা বিক্রি করেছে। কেন বলছি আমি? কারণ সিরাজুল হক, যাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়েছিল, তার সাসপেনশন এখনো অব্দি ওঠেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন তৈরি করলেন, সেই কমিশনে নিজেই সাক্ষী দিলেন না, এবং সবচেয়ে বড় কথা মনীশ গুপ্তকে বাঁচাতে গেলেন। তাহলে তো বলতেই হয় যে এইটা কোনো ছোটখাটো ব্যাপার। তিনি যে এই টাকাটা শহীদদের কাছে যায়নি, কারণ এটা শহীদদের মঞ্চ তো কখনো ছিল না। তুমি বললে আবেগ, কোথায় আবেগ? যেখানে মানে বিভিন্ন অভিনেতা তাদের মানে কোনো অভিনয় দক্ষতা ছিল কিনা আমি জানি না, থাকতেও পারে, অবশ্যই ছিল, কিন্তু তারা যেভাবে ওখানে নাচন কোদন করতেন, এই শব্দটি আমি ব্যবহার করছি, আমি নাচন কোদন করতেন, তাদের কোনো যৌক্তিকতা ছিল? শহীদদের সঙ্গে এই 21শে জুলাইয়ের মানে এদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল?
যে 21শে জুলাইকে কংগ্রেস থেকে হাইজ্যাক করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধরলাম তিনি শহীদদের প্রতি মানে তাদের সম্মান দিতে চেয়েছেন, তাহলে তাদের অর্থ পর্যন্ত বেড়ে দিয়েছেন এবং কমিশনকে তথ্য দেওয়া হয়নি এবং তখন তৎকালীন বিদ্যুৎ মন্ত্রীকে বাঁচাতে কোনো তথ্য মহাকরণ দেয়নি, এটা কমিশন বলছে। বেশ। তাহলে কোনো কিছু বাঁচাতে মানে শহীদদের সামনে শহীদদের জন্য করছি আর ভেতরে ভেতরে এই ধরনের যদি চলে, এটা তৃণমূল কংগ্রেসের সাথে খুব ভালোভাবে যায়। এর জন্য মদন মিত্রদের আজকে এই চিত্রটা দেখতে হচ্ছে যে মদন মিত্রও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একদম নেই। সুকান্ত বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। শতরূপ, আপনি হাত তুলছিলেন, আপনার কাছেও যাবো, তবে একটা ভিজুয়াল আমাদের কাছে আসছিল, আমরা সেই ছবিটা দেখাবো। দেখলেনও দর্শকরা যে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেখানে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে 21-এর মঞ্চ বাঁধার কাজ হচ্ছিল, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, বিধায়ক কুণাল ঘোষ রয়েছেন। তারা স্বাভাবিকভাবে তারা তাদের মতন করে 21শে জুলাইয়ের কর্মসূচিতে যে সামিল হবেন সেটা বরাবরই পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই ছবি দেখাবো, এই ছবি দেখার পাশাপাশি আমাদের আলোচনাটা চালিয়ে যেতেই হবে। শতরূপ, আপনি হাত তুলছিলেন, তৌসিফের কাছে আমি এরপর যাবো। শতরূপ, খুব সংক্ষেপে। হ্যাঁ, খুব সংক্ষেপে দুটো কথা বলার। আমরা কি একটা অদ্ভুত রাজ্যে বাস করছি। আমাদের রাজ্যের বিধানসভায় সরকার পক্ষের বিধায়করা মুখ্যমন্ত্রীর যতটা প্রশংসা করে তার থেকে বেশি বিরোধী বিধায়করা মুখ্যমন্ত্রীর প্রশংসা করে, মুখ্যমন্ত্রীকে প্রশংসার বন্যায় ভরিয়ে দেয় এবং বিরোধী পক্ষের বিধায়করা বেঞ্চ চাপড়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়। মানে কেমন বিধানসভা আমাদের চলছে এবং কী ধরনের বিরোধী পক্ষ আমাদের জন্য অপেক্ষা করে আছে আগামী 5 বছর আমরা সবাই বুঝতে পারছি। সরকারের পোষা বিরোধী, সরকারের কেনা বিরোধী। একটা 5 বছরের বাচ্চাও জানে মদন মিত্রর বউকে আর ছেলেকে যদি চুরির কেসে ইডি না ডাকতো তাহলে মদন মিত্রর মুখ থেকে আজকে এই কথাগুলো বেরোতো না। ঋতব্রত ব্যানার্জির নামে যদি ধর্ষণের অভিযোগ না থাকতো সরকারের কাছে জমা, ঋতব্রত ব্যানার্জির মুখ থেকে আজকে এই কথাগুলো শোনা যেত না। ববি হাকিমের নামে যদি অসংখ্য হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত ঝুলে না থাকতো তাহলে ববি হাকিম আজকে ভালো তৃণমূল হতেন না, শুভেন্দু বন্দী তৃণমূল হতেন না। এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমার একটাই প্রশ্ন, এত কথা হচ্ছে বামফ্রন্ট এই করেছে, সেই করেছে, হ্যান করেছে, তৃণমূল এই করেছে, বিজেপি তাই করেছে, তো চলছে। তবে আমি এই মুহূর্তে শোভনদেব চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা একটু শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যটা আগে দর্শকদের শুনিয়ে নিই। একটা রিপোর্ট পেশ করলেন যেটা 21শে জুলাই কেন্দ্রিক এবং তিনি জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের যে রিপোর্ট, সেই রিপোর্টের কিছু অংশ পড়ে শোনালেন। প্রথমত রিপোর্ট সম্পূর্ণ না পড়লে সেটা ঠিক রিপোর্টটার উপরে যে জাজমেন্ট করা খুব মুশকিল আছে, সুযোগ আছে আলোচনা করার। উনি একটা রিপোর্ট দিলেন আর আমরা চুপচাপ শুনলাম তা তো নয়। আমি সঙ্গে সঙ্গে একটা চিঠি দিই, যেটা ডিক্লেয়ার করলেন সেটা মানে খুবই আনফর্চুনেট। যে জিনিসটাকে এড়িয়ে যাচ্ছেন বিধানসভা আলোচনাটাকে, যে আমি এটাকে বিএ কমিটিতে দেব, এরকম ধরনের কোনো নিয়ম আজ পর্যন্ত শুনিনি। আমরা এত বছর আছি যে কেউ কোনো নোটিশ দিলে, এই ধরনের নোটিশ দিলে সেটা স্পিকারই ডিসপোজ করেন যে হবে বা হবে না, না কিনা বলে দেন। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি স্বাভাবিকভাবে রিপোর্ট পেশের একটা পদ্ধতি নিয়েই কোথাও একটা প্রশ্ন তুললেন। আমাদের সঙ্গে তৌসিফ রয়েছে, তৌসিফের কাছে যেতে হবে। তৌসিফ, আপনি প্রথমে বললেন যে সত্যি এতগুলো বছর পর আবার এই বিষয়টাকে তোলা হচ্ছে কেন? শতরূপ উত্তর দিলে সত্যি তো 2011 যে কমিশন গঠিত হয়েছে তার রিপোর্ট পেশ হয়নি, তা আজকে শুভেন্দু অধিকারীকে পেশ করতে হচ্ছে। একটা বিষয় আমি আপনার কাছে জানতে যাব, এই যে অভিযোগটা, চরম অভিযোগটা যে 25 লক্ষ টাকা সুপারিশ করা হলেও শহীদদের পরিবারকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এই অভিযোগটাকে কিভাবে ডিফেন্ড করবেন? মানে এটা তো কোথাও একটা প্রভাব ফেলবে, কারণ আপনারা প্রত্যেক বছর 21শে জুলাইয়ে শহীদদের পরিবারের সদস্যদের বসিয়েছেন, তাদেরকে দিয়ে বক্তব্য রাখিয়েছেন। তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংঘাতিক ভরসা করে বলেই প্রত্যেক বছর এই জায়গাটাতে, এই মঞ্চটাতে ছুটে আসেন। তারাও চান তাদের সঠিক বিচার হবে, এই মানে বিচার হওয়ার একটা আশা রেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিচার যে হয়নি সেই দাবি তো করছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এই জায়গাগুলো কিভাবে ডিফেন্ড করবেন? দেখুন, আপনি টাকা নিয়ে কথা বলছেন, ওটা রিপোর্টে কি লেখা আছে না লেখা আছে এখনই আপনার হাতেও ডিটেল রিপোর্ট নেই, আমার হাতেও ডিটেল রিপোর্ট নেই। কিন্তু আমি এত অবাক, শতরূপ বাবু বলছেন যে কমিশন রিপোর্ট এর আগে দিল না কেন? এই কমিশন তো মমতা ব্যানার্জি তৈরি করেছিল, তার আগে তো বামপন্থী সরকার ছিল, তারা একটা কমিশন করলো না কেন? তাদের চোখে এই পুলিশ ফায়ারিংটা মানে একদম নর্মাল জিনিস, একদম নর্মাল। কেন? তাদেরই পুলিশ ছিল, জ্যোতিবাবু পুলিশ ছিল,
পুলিশকে অর্ডার কে দিল? এই একদম রিপোর্টে সেইটাই আমি তো বলা যতটা হচ্ছে যে জানি, মনীষ গুপ্তর নির্দেশে, কারণ মনীষ গুপ্ত বাম আমলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তার নির্দেশে গুলি চালানো হয়েছিল। সেই মনীষ গুপ্তকে বাঁচানোর চেষ্টা করেছেন আপনারা, সেই মনীষ গুপ্তকেই আপনারা রাজ্যসভার সাংসদ পর্যন্ত করেছেন, সেই মনীষ গুপ্তকেই আপনারা বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। রিপোর্টে যতটুকু আমি জানি, আপনি আমাকে কারেক্ট করতে পারেন, রিপোর্ট এটাও বলেছে যে ওই ম্যাসাকারটা জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার থেকে ওয়ার্স্ট। যে কত হিংসা দেখুন তো, বামপন্থী সরকারের কত হিংসা, যে পুলিশকে অর্ডার দিয়ে গুলি চালিয়ে দিল। পরে কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত হয়েছে, কে তদন্ত স্টার্ট করলো? মমতা ব্যানার্জি তদন্ত স্টার্ট করলো। এরা তো এতদিন ক্ষমতায় ছিল, একটা হিউম্যানিটি বেসিসে বামপন্থী সরকার করলো না কেন? বামপন্থী লিডার এখন বসে জুলাই 21-এর মামলায় এত টাইম পাচ্ছে, জুলাই 21-এর মামলায় এখন এসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে। একদম সবারই এটা বক্তব্য নিজের রাখার আছে। আমি দেখতে পাচ্ছি সুকান্ত বাবু, শতরূপ এবং অভ্র সবাই হাত তুলছেন। আমি প্রত্যেকের কাছে আসবো। যুক্তিযুদ্ধ চলছে, আর আজ ঠিক যে বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা সেই বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। 21শে জুলাই এর আগে 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা গঠিত হয়েছিল 2011 সালে। আর রিপোর্ট পেশ করে ভয়ানক বেশ কিছু অভিযোগ করলেন। অভ্র আমার সঙ্গে আছেন বিজেপি নেতা, শতরূপ রয়েছেন, পার্থদা রয়েছেন কংগ্রেসের, সুকান্ত দা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, তৌসিফ রয়েছেন কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। তবে অভ্র অনেকক্ষণ থেকে হাত তুলছেন। অভ্র, খুব সংক্ষেপে আপনার রিঅ্যাকশন একটু জানবো। দেখুন, তসিফ একটা কথা ঠিক বলেছে যে কমিশনের রিপোর্টে লেখা আছে যে জালিয়ানওয়ালা বাগের থেকেও ভয়ঙ্কর অবস্থা সেদিন হয়েছিল। কিন্তু আমার এখানে প্রশ্ন, যদি জালিয়ানওয়ালা বাগের থেকেও ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকে, এতজন নৃশংসভাবে প্রাণ হারিয়েছেন, তাদেরকে ন্যায় বিচার দিল না তৃণমূল সরকার, তাদেরকে কম্পেনসেশন দেওয়ার নাম করে ছেলে খেলা করলো। 25 লক্ষ টাকা রেকমেন্ডেশন থাকা সত্ত্বেও 2 লক্ষ টাকা করে দিল। মানে আমি আবার বলছি, যেই লোকটা আমাদের যে বিষাক্ত চুল্লুকে মরে যাচ্ছে, তার সঙ্গে ইকুয়েট করে এক আসনে বসানো হলো ওই আন্দোলনকারী যারা মারা গেছে তাদেরকে। এই জিনিসটা তৃণমূল সরকার করতে পারলো? এই উত্তর কিন্তু তৃণমূলকে দিতে হবে। আর দ্বিতীয়ত, তারা না করেছে ইনভেস্টিগেশন, না দিয়েছে কম্পেনসেশন, মানে লাঞ্ছনাই রিপোর্ট দিয়েছে। পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কাছে স্বাভাবিকভাবে তিনি যখন এতগুলো সত্যি দাবি করতে পারেন, তাহলে কি বিজেপি কি তাদেরকে সঠিক বিচার দেবে? কারণ তারা কিন্তু শহীদের পরিবার, তাদের মানে একসময় কংগ্রেসে ছিল ঠিক আছে, কিন্তু তারা কিন্তু শহীদের পরিবার, তাদের কি বিজেপি বিচার দেবে? এটা কি বলতে পারেন? দেখুন, ক্যাটাগরিক্যালি বলছি, আপনাদের চ্যানেলেই 15-20 মিনিট আগে, মানে 5:30টা ডিবেট শুরু হওয়ার 15-20 মিনিট আগে একজন শহীদের পরিবারের ভদ্রলোক উনি বক্তব্য রাখছিলেন। উনি বলেছেন যে তারা কিন্তু আশাবাদী বিজেপি সরকারের তরফ থেকে যে তারা ন্যায় বিচার পাবে। তারা যদি এফআইআর করতে চায়, আমরা আবার ইনভেস্টিগেশন করব এবং ন্যায় বিচার দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেই দিকেও নজর রাখবো। শতরূপ, খুব সংক্ষেপে আপনার রিঅ্যাকশন, তারপর আমি পার্থদা আপনার কাছে যাচ্ছি। দেখুন, আমি তৌসিফ বলে এনার কথা শুনছিলাম। আমি জানি না এরকম ছেলে মানুষই কথা কেন, আমরা ছেলে মানুষের যুক্তি কেউ কেন দেয়। বামফ্রন্ট সরকার কমিশন তৈরি করেনি, তার কারণটা হচ্ছে বামফ্রন্ট সরকার পুলিশ রিপোর্টটাকে সত্যি মনে করেছিল। তা আপনি সেটা মানতে পারেন, না মানতে পারেন, আপনার সেটাকে বিরোধিতা করতে পারেন, আপনি না করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যখন দাড়িভিটের রাজেশ আর তাপসকে গুলি করে মারা হয়েছিল, যখন এই ভাঙড়ে যখন আলমগীর আর মফিজুলকে গুলি করে মারা হয়েছিল, তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আলাদা কমিশন করেছিলেন? আমরা প্রত্যেকটা বিরোধী দল তো দাবি করেছিলাম, করেননি। তার কারণটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যেটা দাড়িভিটে পুলিশ করেছে, যেটা ভাঙড়ে পুলিশ করেছে, পুলিশের কাজ করেছে। বামফ্রন্টও সেটা মনে করেছিল। আপনি সেটাকে সমালোচনা করতে পারেন, না সমালোচনা বা সেটাকে গ্রহণ করতে পারেন। আপনি সমালোচনা করছেন, আপনি ওটাকে জালিয়ানওয়ালা বাগ করছেন। জালিয়ানওয়ালা বাগে যার নির্দেশে গুলি চলেছিল, সেই জেনারেল ডায়ার যদি ভারত স্বাধীন হওয়ার পরে নেহেরুর ক্যাবিনেটে মন্ত্রী হতো, তাহলে কেমন লাগতো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের? আর আপনি যদি ওই 21শে জুলাইয়ের ঘটনাটাকে জালিয়ানওয়ালাবাগই মনে করে থাকেন, তাহলে সেই জালিয়ানবাগের যে লোকটা জেনারেল ডায়ার, সেই মনীষ গুপ্তকে আপনি মন্ত্রী বানিয়ে এখন আপনাদের মুখ থেকে ভাষণ শুনতে হবে। আর আমি তখন যে কথাটা বলতে গিয়ে আমি বলার সুযোগ পেলাম না, মানে নেটওয়ার্কের সমস্যা হলো। শুভেন্দু অধিকারী ধরুন 2011 সালের 20শে মে শুভেন্দু অধিকারীর দল সরকারে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়রা সরকারে এসেছিলেন, মনীষ গুপ্ত মন্ত্রী হয়েছিল। 2020 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়েন। এই 10 বছরে কেন মনীষ গুপ্ত মন্ত্রী, এই প্রশ্নটা শুভেন্দু অধিকারী একবার করেছেন আমাকে দেখান। করেননি। যতক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারীরা সময় ছিল তৃণমূলের কোটায় করে কমে খাওয়ার, তখন মনীষ গুপ্ত আর শুভেন্দু অধিকারী একসঙ্গে দুধটা কলাটা ক্ষীরটা ভাগ করে খেয়েছে তৃণমূলের মন্ত্রিসভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাত মাথায় নিয়ে। পরবর্তীকালে
ক্ষমতা টানাটানি নিয়ে ঝামেলা হয়েছে, এখন শুভেন্দু অধিকারী মনীশ গুপ্তকে নিয়ে কথা বলছেন, কিন্তু বেশ, মনীশ বেশ, গুপ্তর শতনু, পার্থদা, মন্ত্রী এবারে একটু হওয়াটাকে আপনার কাছে যাই। আমরা শতনু, প্রশ্ন আবার আসবো, একটু পার্থদাকে বলার সুযোগ দিতে হবে, কারণ 21শে জুলাই মানে কংগ্রেসের কর্মসূচি, কিন্তু সেটাও রাজ্য রাজনীতিতে বারবার বলা হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে নিয়েছেন। কিন্তু আজ তো পার্থদা আপনাদের কোথাও একটুখানি বুঝতে সুবিধা হচ্ছে যে আপনাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের কোথাও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা কেউ সঠিক বিচার পাননি, তারা নতুন করে এফআইআর করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস কি সত্যি সেই মানুষগুলোর পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে? কারণ আপনাদেরই কিন্তু কর্মী ছিল সেই মুহূর্তে। বর্তমানে কে কোথায় আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হারিয়েছেন আপনারা, কংগ্রেস হারিয়েছে, কংগ্রেসের আন্দোলন ছিল, কিন্তু কংগ্রেস কি করছে? দেখুন, আমরা না রাজ্য ক্ষমতায় না কেন্দ্রের ক্ষমতায়, ফলে আমাদের পাশে দাঁড়ানো যে মানে এতক্ষণ যে আলোচনাটা হলো যে 25 লক্ষ বনাম 2 লক্ষ, আমাদের তো এই হিসেবে তো দাঁড়ানোর কোনো উপায় নেই, কারণ আমরা কেন্দ্রীয় ক্ষমতায় নেই, রাজ্য ক্ষমতায় নেই। কিন্তু আজকের আলোচনায় যেটা কয়েকটা ব্যাপার উঠে এলো সেটা হচ্ছে যে এটা একদম খাঁটি কথা, যে আজকে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে সম্ভবত যে শুভেন্দু অধিকারীকে হাতছাড়া করার কি ফল হতে পারে। কেননা তৃণমূল কংগ্রেসের যা যা অপকর্ম, প্রতিটি অপকর্মে শরিক হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী। কিন্তু আজকে ঘটনাচক্রে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো বলার সুযোগ তাকে তৃণমূল কংগ্রেসই করে দিয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে টাকা দেওয়ার যে ব্যাপারটা হচ্ছে, দেখুন তৃণমূল কংগ্রেসের নিজের হিসেবেও কিন্তু এই টাকাটা আসছে না। কেন আমরা যদি 25 বনাম 75 ধরি, তাহলেও 25 লাখের মধ্যে অন্তত 6,25,000 টাকা পাওয়া উচিত ছিল, সেটাও তো পায়নি, পেয়েছে মাত্র 2 লাখ টাকা। অর্থাৎ মানে 75-25-এরও হিসাবটা মানা হয়। আমাকে বলতে দিন, সবচেয়ে আমাদের প্রতিবাদটা কোথায় জানেন? এই যে শহীদ দিবস, পৃথিবীর, আমি আগের দিনও আপনাদের অনুষ্ঠানে বলেছি, পৃথিবীর কোন শহীদ দিবসে দেখেছেন যে মানুষ গরু ছাগলের মতো বিক্রি হয়েছে? এই একমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে এক একটা করে মানুষ উঠতো, মঞ্চে উঠতো, দল বদল করতো, আর মানুষ। আপনার বক্তব্য পরিষ্কার, আমাকে এই মুহূর্তে একটা শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাতে হবে। এবং আজকে উল্লেখযোগ্যভাবে আরেকটা কথা বলেছেন যে এই শহীদদের পরিবারকে মেনশন করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের থেকে কিন্তু বেঁচে থাকুন। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। সুকান্ত বাবু, আপনি হাত তুলছিলেন, ঘুরিয়ে আপনার মানে ওই কথাটাই কোথাও বলে দিচ্ছেন যে এই ক্ষতিপূরণের টাকা দিয়ে কেউ এরকম বিলাসবহুল জীবন যাপন করেছে, মানে কার্যত সেই দিকেই তো ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখো, আমি যেটা বলতে চাই যে শহীদের রক্ত হবে এই স্লোগানগুলো আমরা দেখি, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা এই শহীদদের প্রতি যে মানে সম্মান হানি হয়েছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে। এবং যেভাবে শহীদদেরকে মঞ্চে তুলে শহীদদের ওই যে বললাম চোখের জলটাকে বিক্রি করছে। এবং তুমি দেখো, কমিশন পরিষ্কার বলছে যে কার নির্দেশে গুলি চালানো হয়েছে সেটা কোনো কিছু জানা যায়নি, মহাকারণ তথ্য দেয়নি। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, এবং বলেছে যে এটা মহাকারণ থেকে এত দূরে ছিল, সেখানে গুলি চালানোর প্রয়োজন ছিল কি, কিন্তু এর উত্তর কে দেবে? এর উত্তর তো মনীশ গুপ্ত দেওয়ার কথা। সেই মনীশ গুপ্তকে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত মানে ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সটাকে নিয়েছিলেন, মানে যেন তেন প্রকারে ক্ষমতা দখল করতে হবে, এবং সেটা যদি কোনো শহীদের জীবনের বিনিময় হোক। এবং সিরাজুলের মতো কনস্টেবল যাদের আজকে চাকরি নেই, তুমি ভাবো এতদিন ধরে তার চাকরি সাসপেনশন, এখনো তার চাকরিতে যুক্ত হতে পারেনি, এতদিন 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরও। তাহলে শহীদদেরকে বিক্রি করে, শহীদদের মানে এই আবেগকে বিক্রি করে তৃণমূল কংগ্রেস যা করেছে তা বুমেরাং হয়ে আসছে। এবং এটা শুভেন্দু অধিকারী একসময় ছিলেন তৃণমূল কংগ্রেসে, তিনি জানেন সব বিষয়গুলো। এবং এটা তো ঘটনা আজকে যে আর একদম বারবার ঘুরে ঘুরে মনীশ গুপ্তর কথা আসছে, তো মনীশ গুপ্তকে স্বাভাবিকভাবে আমরাও যোগাযোগের চেষ্টা করছি এবং প্রত্যেকেই যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু কয়েকদিন আগে যে মনীশ গুপ্ত নিজেই বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখবেন না, সেই মনীশ গুপ্তকে কিন্তু আমরা এখনো পর্যন্ত যোগাযোগ করেও পাচ্ছি না। আমরা অবশ্যই তার রিয়াকশন পেলে সবার আগে দর্শকদের শোনাবো। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একটা ব্যাখ্যামূলক বক্তব্য আমরা চাই। আমি অভ্রর কাছে যাবো। অভ্র, আমি আসবো, অবশ্যই আসবো, সময় দিয়েছি যখন অবশ্যই আসবো। তবে শুভেন্দু অধিকারীর একটু বক্তব্যটা শুনি।
যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাত উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি কোনো তথ্য কাগজই দেয়নি, এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। যারা পীড়িত এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন, সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে যাদেরকে সামনে রেখে এতদিন সবকিছু হয়েছে, তারা কতটা বিচার পেয়েছে সেটাই এখন স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে। অব্র, একেবারে শেষের দিকে তোমার রিয়াকশন দিয়ে আমি শেষ করবো, বলো। দেখুন, 2011-তে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল এই রাজ্যে, তাদের কিন্তু জোট সঙ্গী ছিল কংগ্রেস। মানে কমিশনটা যখন তৈরি করা হয়, কংগ্রেস কিন্তু ওই জোটের সরকারের অঙ্গ ছিল। ঠিক আছে, আমি বুঝতে পারলাম এখন না হয় কংগ্রেস রাজ্যে ক্ষমতা নেই, কেন্দ্রে ক্ষমতায় নেই, তা কোনো ন্যায় বিচার বা কম্পেনসেশন দেওয়ার মতো জায়গায় নেই, যেটা পার্থদা বললেন, সব বুঝলাম। কিন্তু তাদের অ্যাকশনটা দেখুন, যারা মারলো লেফট ফ্রন্ট গভর্নমেন্টের লোকজন, যারা এটার সঙ্গে একদম ইনভলভ বলে অভিযোগ আমরা বুঝতে পারছি, সেই লেফট ফ্রন্টের সঙ্গে এই কংগ্রেস যখন জোট করলো, সেটা কি অভিসন্ধিতে জোট করলো বলুন তো? কি অভিসন্ধিতে জোট করলো? কি লাভের জন্য জোট করলো? যে লেফটের প্রতিনিধি যেটা বলছিলেন যে করে কমে খাওয়ার জন্য করা, তার মানে কি করে কমে খাওয়ার জন্য এই লেফট আর কংগ্রেস একসঙ্গে এলো? কংগ্রেসের মানুষগুলো মারা গেল, কংগ্রেস সেটা মনে রেখে দিল। যদি হয় যে মনে রেখেছে, তাহলে মনে রাখার পর এই লেফট ফ্রন্টের সঙ্গে কি করে ভেবেছিলাম অব্রকে দিয়ে শেষ করো, পার্থদা হাত তুলছেন, এই রিয়াকশনটা তো নিতে হবে। অব্র, আরেকটা কথা আমি বলি, আর আমি বলছি লেফট ফ্রন্টের সময়, লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় বুঝলাম পুলিশ তদন্ত করেছে, পুলিশ রিপোর্ট দিয়েছে। তারপরে যখন তৃণমূল সরকার আবার কমিশন তৈরি করলো, তখন লেফট ফ্রন্টের লোকজন বলতে পারতো যে আমাদের আগের যে ইনভেস্টিগেশন আমরা সেটাকে সমর্থন করি, সেটাই ঠিক বলে মনে করি, আমরা এটাতে পার্ট নেব না। পার্ট নিচ্ছ মানে তুমি বলে দিচ্ছ যে দেয়ার ইজ স্কোপ অফ ফার্দার ইনভেস্টিগেশন। ধন্যবাদ অব্র, ধন্যবাদ। শতরূপ এবং পার্থদা দুজনে হাত তুলেছে, আমি দুজনকে একটু খুব থেকে 10 থেকে 15 সেকেন্ড সময় দিতে পারি। পার্থদা প্রথমে আপনি, তারপর শতরূপ আপনার কাছে যাব। অব্রদের অভিযোগ অনুযায়ী শ্যামাপ্রসাদ মুখার্জিকে যারা মেরেছেন তাদের সঙ্গে তো আবার তারা গিয়ে এতে জম্মু কাশ্মীরের সরকার করেছিল। ফলে দেখুন, রাজনীতিতে এই সমস্ত প্রশ্ন তুলে কোনো লাভ নেই। রাজনীতি এটা একটা সম্ভাবনা শিল্প, এরকম ভাবে আলোচনা হয় না। এবার বলতে পারি, একদম একদম। কিন্তু দেখুন কথাটা কি, ধরুন আমার নামে থানায় কেউ একটা মিথ্যে অভিযোগ করলো, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আমাকে ইনভেস্টিগেশনে ডাকলো। ভারতের আইনকে সম্মান করে আমাকে যেতেও হবে সেই ইনভেস্টিগেশনে, যদি আমি জানি যে অভিযোগটা মিথ্যে। কিন্তু অভ্র তো ভালো তৃণমূল, তো আগে তৃণমূল করতো, এখন ভালো তৃণমূল, এখন ভালো তৃণমূল হিসেবে অভ্রটা না জানতে পারে। কিন্তু এটাই দেশের সংবিধান, বুদ্ধদেব ভট্টাচার্য সেই সংবিধানকে মর্যাদা দিয়েছেন। একদম, অনেক ধন্যবাদ। বুঝে গেলাম যে, এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা পার্থদার মুখ থেকে বেরিয়ে এলো যে রাজনীতিতে এইভাবে কিছু প্রেডিক্ট করা যায় না, অনেক কিছু হয়। সত্যি রাজনীতিতে অনেক কিছুই হয়, কিন্তু একটা তো বিষয় উল্লেখ্য যে রাজনীতি যাদেরকে ঘিরে হয় তাদের জীবনে কি হয়, তাদের জীবনে সত্যি কি এইভাবে মানে রক্ত ব্যর্থই হয়, শহীদের রক্ত ব্যর্থই হয়।
যেখানে বলা হয় হবে না কো ব্যর্থ? এই প্রশ্নটা বারবার করতে ইচ্ছা করছে। আগামীকাল 21শে জুলাই তৃণমূলের 3টে শিবির 3টে জায়গায় 21শে জুলাই পালন করবেন, তর্পণ করবেন। কংগ্রেসও তর্পণ করবে, তারা তাদের মতো করে 21শে জুলাই পালন করবে। কিন্তু যাদেরকে কেন্দ্র করে এই 21শে জুলাই দিনটা রাজনীতিতে স্মরণীয়, তাদের পরিবারগুলোর অবস্থা কি সে তো আপনারাই জানেন। যাই হোক, অনেক ধন্যবাদ। তবে আরও অন্যান্য খবর আছে, অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।